সারা বিশ্বের মতন বাংলাদেশেও কিন্তু সব আধুনিক ধরনের চিকিৎসা হচ্ছে। হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে লিভার কিডনি ট্রান্সপ্লান্টও যেখানে বাংলাদেশে হচ্ছে, সেখানে শরীরের একটা অংশ, মুখের একটি চোয়াল যদি কোনো কারণে না থাকতে পারে বা না রাখা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো চোয়ালটি নতুন করে আবার বানানো হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে। কী কী ক্ষেত্রে প্রতিস্থাপন আসলে প্রয়োজন হয় বা কাদের ক্ষেত্রে করা হয়, কোথায় করা হয়, দর্শক আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে জানবো সে বিষয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, চোয়াল প্রতিস্থাপনের মতন একটা জটিল বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার নীতিশ কৃষ্ণ দাস, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে কিন্তু আমাদের সাথে আমাদের স্টুডিওতে অনলাইনে যুক্ত আছেন আরেকজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান, পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে স্যার যুক্ত আছেন। স্যার, কেমন আছেন? আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, ধন্যবাদ। খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি এবং আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। এজন্য আপনি আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে সময় দিচ্ছেন আমাদেরকে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে দর্শকদেরও জানিয়ে রাখছি, দর্শক আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশ্ন করবেন। এবং এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর কমেন্ট সেকশনে কিন্তু একই সাথে প্রশ্নও করতে পারেন। আসলে চোয়াল প্রতিস্থাপন নিয়ে এই বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই জানবেন। স্যার, আমরা প্রথমে শুরু করবো আজকে আমাদের আয়োজনটা, যেখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, চোয়াল প্রতিস্থাপন। আসলে চোয়াল প্রতিস্থাপন বিষয়টি একটু জটিলই মনে হয় সবসময়, যে মানে এটা কিভাবে নতুন করে তৈরি করা যায়। এই জিনিসটা আপনার কাছে আগে জানবো, যে প্রতিস্থাপন জিনিসটা কি বা কেন প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অনেক কারণেই অনেক সময় উপরের বা নিচের চোয়াল ফেলে দিতে হয়, তো তখন সেই চোয়ালটা আমাদেরকে তৈরি করে দিতে হয়। তো শুরুতে যেটা হতো, আমাদের অন্য কোনো উপায় থাকতো না, তখন আমরা এক ধরনের প্লেট বলা হয়, রিকনস্ট্রাকশন প্লেট, শুধু সে প্লেট লাগিয়ে তার চোয়ালটাকে আমরা প্রতিস্থাপন করতাম। ঠিক চোয়ালের একটা ব্যালেন্স তৈরি করা হতো, কিন্তু সেগুলো অনেক প্রবলেম ছিল, কারণ সেটা ইনফেকশন হতে পারতো, চোয়ালটা এক্সপোজার হয়ে যায়। আচ্ছা, তো সেগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য এখন সবচেয়ে যে অ্যাডভান্স পদ্ধতি, সেটা হচ্ছে আমরা পায়ের একটি হাড় নিয়ে অথবা অন্য জায়গার হাড় নিয়ে আমরা কিন্তু চোয়ালটাকে এখন নতুন করে তৈরি করা যাচ্ছে। সো আমরা যেসব কারণে চোয়াল আসলে প্রতিস্থাপন করা দরকার হয়, ধরুন কোনো একটা পেশেন্টের ক্যান্সার হলো, তখন তার চোয়ালে একটা অংশ ফেলে দিতে হয়, অথবা নর্মাল টিউমার হলেও কিন্তু চোয়াল ফেলে দিতে হয়। একদম। অথবা কিন্তু অনেক সময় দেখা যায় চোয়ালের ভারসাম্য থাকে, কোনো চোয়াল উপরে নিচে, সে তখনও কিন্তু আমাদের চোয়ালের এই সামঞ্জস্যপূর্ণ সার্জারিগুলো করতে হয়। এবং এর বাইরেও অনেক সময় রুগী অ্যাক্সিডেন্ট কারণে চোয়ালটা এমনভাবে ভেঙে যায় যে তখন সেই মাঝখানে অংশটুকু ফেলে দিয়েও কিন্তু সেখানে চোয়ালটা আবার তৈরি করে দিতে হয়। তো এইসব বিভিন্ন কারণে আসলে আমাদের চোয়ালটা প্রতিস্থাপনের প্রয়োজন হয়। স্যার, আমাদের সাথে কিন্তু অতিথি হিসেবে আমাদের একজন রোগী আমাদের এখানে উপস্থিত আছেন, যার চিকিৎসা আপনি আপনার নিজের হাতে করেছেন। আমি একটু আপনার মুখ থেকে তাদের সম্পর্কে জানতে চাইবো, যে আসলে এই শিশুটি কি সমস্যা ছিল বা কি সমস্যার কারণে তার আর কি চিকিৎসাটা করা হয়েছে। ধন্যবাদ। এটা আসলে একটা টিম ওয়ার্ক। অন্যান্য রোগীর চেয়ে এই রোগীটা একটু আলাদা ছিল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন। ওনাদের পরিচয়টা যদি আপনার মুখ থেকে একটু শুনতে পারি। আমার একদম কর্নারে যে বসে আছে ও হচ্ছে পেশেন্ট রোগী হাফিজুর রহমান, ওর বয়স এখন 15। তার পাশেই বসে আছেন শফিউর রহমান, উনি হচ্ছেন হাফিজুর রহমানের বাবা। তো যেটা হয়েছে যে ওই ছেলেটার মানে হাফিজুর রহমানের খুব ছোটবেলা থেকেই তার বাবা খেয়াল করে যে তার চোয়ালের গ্রোথটা অন্যান্য নর্মাল সাধারণ শিশুর মতো নয়, কিন্তু তখন সে একটা নিউরো মেডিসিন ডক্টর দেখায়, কিন্তু সেই নিউরো মেডিসিন ডক্টর বলেছে এই বয়সে কোনো অপারেশনে যাওয়া যাবে না, তাহলে তার রিকভারি নাও হতে পারে। এরপরে তার বাবা 10 বছর বয়স থেকে আবার শুরু করে যে এটা কিভাবে করা যায়। তো মেইন যে প্রবলেম ছিল, যেহেতু অটিস্টিক বেবি, সেই কারণে সবাই তার অপারেশন করতে এক ধরনের খুবই কনফিউজ ছিল, এক ধরনের অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। তো সেটা করতে করতে 3-4 বছর কেটে যায়, এবং এরপর উনি বিভিন্ন জায়গায় ঘুরেন, এটা উনি বলবেন আসলে। জি, অবশ্যই, আমরা তার কাছ থেকে শুনবো। তারপরে হচ্ছে আমরা আমাদের সোহরাওয়ার্দী হসপিটালের
ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্টে আমরা এই অপারেশনটা করি এবং ডেফিনেটলি এই এত বড় একটা সার্জারি করার জন্য আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত পরিচালক স্যার। আসলে উনি আসার পরে আমাদের হসপিটালের একদম ডিফারেন্ট চিত্র। এছাড়া আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার সবার সম্মতিতে আসলে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যানেস্থেসিয়া টিম এবং আইসিইউ টিম। আসলে তাদের সাথে ছাড়া এটা অপারেশন সম্পর্কে জানবো এবং এই টিমে আর কার কার ছিলেন সব সম্পর্কে জানবো, কিন্তু আমি একটু মোহাম্মদ শফিকুর রহমান আপনার কাছে একটু জানি যে আসলে আপনার ছেলে যে সমস্যাটা ছিল ওটা কত বছর বয়স থেকে আপনি কিভাবে বুঝলেন যে এটা আসলে সমস্যা হতে পারে? আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, আমার বাসা টোলারবাগ, ডেল্টা মেডিকেল কলেজের পাশেই আমার মহল্লা, আমার বাসা ওখানেই। আমার বাচ্চাটা যখন হয় 3 মাস বয়স হইতে আমরা বুঝতে পারলাম সে খুব নাদুস নুদুস ছিল, খুব সুন্দর ছিল। সিজারে হয়েছে বাচ্চাটা। আপনার যখন হয়েছে তখন কোনো প্রবলেম ছিল না। 3 মাস বয়স হইতে আমরা কিছু একটা প্রবলেম আঁচ করলাম, তার ডান চোখটা একটু নড়তো। পরে আমি সাথে সাথে শিশুর ডাক্তারের কাছে নিলাম। তো ওনারা আমাকে পাঠাইলো নিউরো সরওয়ার্দির সাবেক নিউরো প্রফেসর আনিসা জামানের কাছে। উনি আপনার ইয়েতে বসতো, ধানমন্ডি বসতো। পরে ওনার কাছে গেছে আর উনি বললো আপনার ছেলে নিউরো প্রবলেম আছে। তখন হইতে তার 3 মাস বয়স ট্রিটমেন্ট শুরু করলাম আমি। পাশাপাশি 3 মাস বয়সে এগুলো কিছু বোঝা যায়নি। তার মানে যে ফুলে যাওয়া বা ব্যথা হয় এই 6 বছর বা 7 বছরের সময় আমি ডান পাশটা একটু তার অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। সাথে সাথে আমি কোথায় নেওয়া যায় আমি এটা চিন্তা করতে করতে পরে যেহেতু ফেস সংক্রান্ত আমি মোটামুটি আমার নিজস্ব আইডিয়া থেকে আমি সরওয়ার্ড দিতে আসছি। তখনই 6 বছর যখন তার বয়স, তখনই অবশ্য ওনারা বলছিল আমাকে অপারেশনটা করে ফেলেন। 6 বছর যখন তার বয়স, তখন নিউরো প্রফেসরের আন্ডারে তার একটু খিঁচুনি হইতো, হালকা একটু খিঁচুনি হইতো। তখন নিউরোর প্রফেসররা ওনারা বারণ করছে যে এখন যদি আপনারা এই অপারেশনটা করেন তাহলে ছেলের প্রবলেম হইতে পারে বা নাও ফিরতে পারে। তখন স্বাভাবিক অন্যান্য বাবার মতো আমারও যে বাচ্চা দুনিয়াতে আসছে, আল্লাহ ওকে আরো কতদিন রাখুক, আমিও আসলে ভয় পাই এই অপারেশনটা হাত দেইনি। ওই নিউরোর স্যার যখন বলেছেন জি ওনার পরামর্শেই আমি তখন একটু স্থগিত হইলাম। কিন্তু 7, 8, 9, 10-এর দিকে যখন রওনা দিয়েছে তখন আমার কাছে আরো অস্বাভাবিক মনে হলো। মানে ধীরে ধীরে জিনিসটা কি ফুলে গেছে এবং ব্যথা ফুলে গেছে, মোটামুটি ফুলে তার শ্বাসনালীতে চাপ পড়া শুরু হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে না, আর বসে থাকা যাবে না, নিউরোর ডাক্তার নিউরোর কাজ করুক, বাট আমি ম্যাক্সিলোফেশিয়ালে যাই। তখন আমি আবার আপনার 10 বছর থেকে আমি আবার এটা নিয়ে চিন্তা করতে করতে এই বয়স আইসা উঠছে 13-তে। আমি 2022-এ সরওয়ার্ড দিতে এসে আমি মোটামুটি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ডিপার্টমেন্ট, তখন নাসিরউদ্দিন স্যার ছিল, নাসিরউদ্দিন স্যারের আন্ডারে ভর্তি হন। এই স্যারও ছিল, নাসিরউদ্দিন স্যার ছিল প্রধান ডিপার্টমেন্টের। এই স্যারের সাথে পরামর্শ করে, নীতিশ স্যারের সাথে পরামর্শের ভিত্তিতে নাসিরউদ্দিন স্যার বলল ঠিক আছে আপনি ভর্তি হন। ওই সময়টা কি ওর মাড়িতে কোনো ব্যথা হতো বা জ্বালা যন্ত্রণা হতো, কান্নাকাটি করতো? না, কিছুই করতো না। কোনো সমস্যার কথা বলতো না? কিছুই করতো না, বাট খাবার দাবারও স্বাভাবিক ছিল, অস্বাভাবিক ছিল। আমরা খাওয়াইয়া দিতাম, একটু নরম টাইপের খাওয়াইতাম। এরপরে যখন অপারেশনটি হলো ওই সময়ের কথা যদি কিছু বলেন যে অপারেশনের সময় কিভাবে সাপোর্ট দিয়েছেন? অপারেশনটা একটু সময় নিয়ে বলতে হবে, কারণ দীর্ঘ একটা টাইম এখানে স্যারদের অনেক পার্টিসিপেট ছিল। স্যাররা 2বার 3বার বসছে, টোটাল ডাক্তারদের কনফারেন্স কয়েকবারই বসে ওনারা মোটামুটি ডিসিশন নিছে অপারেশন করবে। তাই এরপরে অপারেশনের পরবর্তীতে কিন্তু যখন 2টা গ্রুপ হয়ে গেছে, স্যার ছিল এ গ্রুপে, বি গ্রুপ, আমার ছেলে ছিল বি গ্রুপে। স্যারের এই গ্রুপে পরে অনেক দেন দরবারের পর স্যারের এই গ্রুপে ট্রান্সফার করে স্যার অপারেশনটা কমপ্লিট করছে। এবং প্রথম হইতে স্যারের উপর আমি যথেষ্ট প্লিজড ছিলাম। আমি যতবার আসছি স্যারের সাথে আমি 2-4 মিনিট 5 মিনিট 15 মিনিট আধা ঘন্টা অপারেশনের পরবর্তী সময় যতদিন হাসপাতালে ছিলেন ওই সময়টাতে ওর অবস্থা কেমন ছিল?
স্যারের সহায়তায় আমি এই অপারেশন করতে সাহস পাইছি, সত্য কথা যেটা। আমাকে বলছে যে আপনার ছেলে হয়তো আইসিইউতে ফিরতে নাও পারে, 8 দিন আমরা আইসিইউর সাপোর্ট দিব, এই 8 দিনের মধ্যে আপনার ছেলে চলে যাইতে পারে। তা আমি বলছি স্যার আপনি অপারেশন করেন, আমার ছেলে যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, আর মরে যায় তাও আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো দায় নেই, আপনি করেন। আচ্ছা, তখন স্যার বি গ্রুপ থেকে এ গ্রুপে নিয়ে ইনশাল্লাহ আমাকে 2রা রমজানে অপারেশনের। আচ্ছা, এরপর কতদিন ছিলেন হাসপাতালে? আমি প্রায় 1.5 মাস ছিলাম। 1.5 মাস ছিলেন। এরপর তো তার মুখের যে স্বাভাবিকতা ওটা তো আছে, এখন তো বাড়তি কোনো অসুবিধা তো না তেমন না হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আগের থেকে আমার ছেলে এখন অনেক পরিবর্তন। ওর তো এটা এখানে নেমে গেছে। আমি আপনাকে দেখাবো, আমার মোবাইলে ধারণ করা আছে, ছবি আছে, আমরা দেখব, দর্শকদেরও দেখাবো। আমার কাছে ছবি আছে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, এবং তার পরবর্তী এখন কি অবস্থা সেটা আমরা তো দেখতে পাচ্ছি। তার যে এইরকম শারীরিক যে অবস্থাটা আছে, আপনার মাধ্যমে আমি একটু বলবো, যেহেতু এটা প্রচার হচ্ছে, আমাদের দেশে এত সুন্দর ট্রিটমেন্ট আছে, বিশেষ করে সরওয়ার্দিতে। আমি প্রথম হইতে আমি কেন যেন আশ্বস্ত ছিলাম যে আমার কাজটা এখানে হবে। আচ্ছা, জি, আপনার ভরসার একটা বড় জায়গা, বিশেষ করে নীতিশ স্যার এবং অন্যান্য ওনাদের যেই টিমটা, সবার উপর আমার একটা ভরসা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার ওনার ব্যাপারে আপনারা একটু স্পেশালি আপনারা অবশ্যই অবশ্যই যেন আমাদের দেশের লোক যেন বাহিরে না যায়। আমরা সে বিষয়ে একটু কথা বলি। ডাক্তার মোহাম্মদ শফিউর স্যার, আপনার কাছে, আপনি যেহেতু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছেন এবং পরিচালক হিসেবে আছেন, আপনার কাছে একটু জানবো যে এই যে আমাদের দেশে মানুষজন একটু অসুস্থ হলে বা অসুস্থতাটা যদি একটু জটিল হয়ে যায়, সবারই একটা টেন্ডেন্সি হচ্ছে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার। এর পিছনে আসলে কারণটা কি? ধন্যবাদ ডক্টর শারমিন জামান এবং নেক্সাস টেলিভিশনকে এবং ডক্টর নীতিশ কৃষ্ণ দাসকে আমাকে যুক্ত করবার জন্য। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ সরকার কিন্তু 18 কোটি জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে টারশিয়ারি লেভেলের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। কিছু মানুষ বিদেশে যায়, তারা নানা কারণেই বিদেশে যায়। সত্যিকার অর্থে আমাদের দেশের যে স্বাস্থ্য সেক্টরে যে সক্ষমতা তৈরি হয়েছে, এটা সত্যিকার অর্থে আমাদের মতো গর্ব করবার মতো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে বিদেশ যাবার সত্যিকার অর্থে প্রয়োজন নাই। যেমন আমরা মনে করছি আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টে যে সমস্ত বিরল সার্জারি হচ্ছে, তার বিশেষ করে চোয়ালের অ্যামাইলোব্লাস্টোমা, অস্টিওসার্কোমা অর্থাৎ ক্যান্সার, এবং তার ফ্র্যাকচার এবং অস্টিওনেক্রোসিস অফ দ্য জ অর্থাৎ চোয়ালটাকে প্রতিস্থাপিত করে ওনারা এরকম জটিল সার্জারি করছেন। আমি গর্ববোধ করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক হিসেবে যে আমার এরকম একটা সার্জারি টিম আছে, যে আমার এরকম আইসিইউ টিম আছে এবং অ্যানেস্থেসিয়া টিম আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টা এরকম বিরল রকমের একটা সার্জারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে সব। এটা একটি সরকারি হাসপাতাল যেখানে আসলে এই ধরনের জটিল ধরনের চিকিৎসা করা হচ্ছে, আসলে সমাধান করা যাচ্ছে। তবে আমরা যে রোগীকে দেখতে পাচ্ছি সে একজন স্পেশাল চাইল্ড। তো এই স্পেশাল চাইল্ডের জন্য আসলে আমাদের সবকিছু আলাদা রকম একটু ব্যবস্থা থাকে, তাদের জন্য স্কুল কলেজ থেকে শুরু করে নানা রকম প্রতিষ্ঠান আলাদা থাকে। তো তাদের জন্য আসলে চিকিৎসার ক্ষেত্রেটা আসলে কি এই যে সাধারণ মানুষজনদের সাথে তাদের কি চিকিৎসাটা হওয়া সম্ভব, নাকি তাদের জন্য একটি আলাদা হাসপাতাল যদি করা যায় সেক্ষেত্রে তারা বেশি উপকৃত হবে? অ্যাকচুয়ালি তাদের জন্য আলাদা হসপিটাল, চিকিৎসা, বড় বড় সার্জারির ক্ষেত্রে এটা দরকার নাই। আমাদের বর্তমান প্রচলিত যে ফ্যাসিলিটিস গুলো আছে, অবকাঠামো আছে, যে ম্যান পাওয়ার আছে, এই ফ্যাসিলিটিস দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব। নতুন করে করতে গেলে এখানে পেশেন্টের টার্ন ওভারের একটা ব্যাপার আছে, এক্সপিরিয়েন্স সার্জনের একটা ব্যাপার আছে, সব মিলিয়ে একটা টিম ওয়ার্ক। সার্জারি একটা টিম ওয়ার্ক। এখানে অ্যানেস্থেটিস্ট অর্থাৎ অজ্ঞানের ডাক্তারদের প্রয়োজন হয়, সার্জনদের প্রয়োজন হয়, সাপোর্ট স্টাফের প্রয়োজন হয়, লজিস্টিকের প্রয়োজন হয়, যন্ত্রপাতির প্রয়োজন হয়। সব মিলিয়ে যেহেতু আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলোতে ভালো ব্যবস্থাপনা আছে, এখানেই আমাদের এই বিশেষ শিশুদেরকে বিশেষ কেয়ার দিয়ে আমরা অপারেশন করতে সক্ষম, যেমন ডক্টর নীতিশের টিম যেটা করতে পেরেছে। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। কারণ আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের যে স্পেশাল চাইল্ডগুলো আছে তারা যেন একটা সুস্থ স্বাভাবিক চিকিৎসা যাতে পেতে পারে। ডাক্তার নীতিশ স্যার, আপনার কাছে একটু আসি যে সবসময় তো সুস্থ মানুষজনের, অ্যাডাল্ট মানুষজনের চিকিৎসা করেছেন, শিশুদেরও চিকিৎসা করেছেন, কিন্তু একজন স্পেশাল চাইল্ড, একটা স্পেশাল বাচ্চা যখন আপনি ট্রিটমেন্টের কথা চিন্তা করলেন, তার এত বড় একটা অপারেশনে যখন হাত দেওয়ার কথা চিন্তা করলেন, তখন আসলে কোন জিনিসটা আপনার মাথায় কাজ করেছে? হ্যাঁ, এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, অনেক বড়। এটা অনেক কারণ হচ্ছে আমরা পা থেকে হাড় নিয়ে আমরা চোয়াল তৈরি করে দিই, কিন্তু সবসময় যে সেই
সে ঠিকমতো কাজ করবে তা কিন্তু না। অনেক সময় ইনফেকশন হয়, উন্ড রেসিস্ট্যান্স হয়, তখন বারবার ড্রেসিং করতে হয়। এই রোগের ক্ষেত্রে কিন্তু সেই ড্রেসিং করার কোনো স্কোপ নাই, কারণ সে খুবই হাইপার অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমাদেরকে মানে ভুল করার স্কোপ খুবই কম ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চোয়ালে অর্ধেকটা ফেলে দেওয়া অথবা তার চেয়ে একটু বেশি ফেলে দেওয়া, কম ফেলে দেওয়া, সেটা রেগুলার হয়ে থাকে। কিন্তু এই রোগীটার প্রায় চোয়ালের 90% ফেলে দেওয়া হয়েছে। মানে শুধু এক পাশের একটু কন্ডাইল ছাড়া বাকি অংশটুকু ফেলে দেওয়া হয়েছে। এটা সাধারণত হয় না, হওয়ার স্কোপ খুব কম, কারণ অধিকাংশ রোগী হচ্ছে খুবই অল্প চোয়াল ক্ষতিগ্রস্ত হলে আমাদের কাছে আসে। তো এই রোগীটা কেন আসছে? বিকজ অটিজমের কারণে এই রোগীর বাবা ডিফারেন্ট জায়গায় গিয়েছে এবং অনেকেই সেই অপারেশন করতে সাহস করবেন না আসলে। দ্বিতীয় বিষয় হচ্ছে একদম প্রায় পুরো চুল ফেলে দেওয়াটা, এটা খুবই রেয়ার বিষয়। তো সেটা পা থেকে হাড় নিয়ে সেই আমি কতটুকু হাড় পাবো, সেটা এখানে কতটুকু মিলবে, সেটা একটা মিলানো খুব জটিল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন আমরা যে চোয়াল নাড়াচ্ছি, এটা কারণ হলো আমাদের অনেকগুলো মাংসপেশি থাকে যেগুলো চোয়ালের সাথে আটকানো থাকে। তো যখনই আমরা এই পুরো চোয়ালটা তার ফেলে দিয়েছি, প্রায় পুরো চোয়ালটা, তখন কিন্তু সেই মাংসপেশিগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এর ফলে যেটা হয় যে রোগীদের অপারেশনের পরে তার জিহ্বাটা পেছনে গিয়ে তার শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে, খেতে অসুবিধা হতে পারে। তো সেটাকে আমরা মোকাবেলা করার জন্য আমরা যেটা করেছি যে আমরা যখন চোয়ালটাকে তার ফেলেছি তখন কিন্তু আমরা সেই মাংসপেশিগুলোকে আলাদাভাবে রেখে পর আবার যখন হাড় দিয়ে জোড়া লাগিয়েছি তখন আবার সেই মাংসপেশিগুলো কিন্তু আমরা সেই হাড়ের সাথে লাগিয়ে দিয়েছি। এর ফলে যেটা হয়েছে যে এই পেশেন্ট কিন্তু 10 দিন আইসিইউতে ছিল, কারণ যেহেতু স্পেশাল চাইল্ড, আইসিইউতে যদি তাকে সিরিয়াসে না রাখা হয় দেখা যাবে অপারেশনের পরে সে নিজে হয়তো তার চোয়ালটা বের করে ফেলেছে। তো এর ফলে যখন আমরা রোগীটাকে 10 দিন তাকে ইন্টুবেট করা ছিল, যখন তাকে এক্সটুবেট করা হয়েছে তখন অ্যানেস্থেসিস্টটা ভয় ছিল যে এই রোগীটা শ্বাস নিতে পারবে কিনা, তার জিহ্বাটা পেছনে গিয়ে ফলব্যাক করবে কিনা। রাইট। তো যেহেতু আমরা মাংসপেশিগুলো আগের মতো লাগিয়েছিলাম সেই কারণে সেটা হয়নি। এরপর যখন নাকে নল দেওয়া ছিল, যখন নল খোলা হয় তার বাবা জিজ্ঞেস করছিল যে আমার ছেলে খেতে পারবে কিনা, তখন আমি বললাম যে ঠিক আছে দেখি না। তারপর নাকে নল খোলার পরে ওই বিষয়টা একটু জনাব শফিউল্লাহ আপনার কাছে জানি যে একদম অপারেশনের পরে যখন প্রথম আপনার শিশুকে দেখলেন তখন আসলে কেমন প্রতিক্রিয়া হয়েছিল? মনে হয় পৃথিবীতে এত বেশি খুশি আমার সেই কেউ হয়নি। মানে স্যারদের তখন পায়ে সালাম করতে ইচ্ছা নিছে আমার, বিশেষ করে নীতিশ স্যারের। আসলে নিজের সন্তানকে সুস্থ সাহসেই আমি ছেলের আসলে অপারেশনটা করতে সোজা কথা সাহস পাইছি। আমি বলছি আমার ছেলে যদি মরে যায় আলহামদুলিল্লাহ, যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, স্যার আপনি করেন, আমি আপনার সাথে। আসলে আমাদের রোগীদের চাই আমরা সবসময় সুস্থ করতে এবং তাদের সুস্থ জীবন একটা পেলে তারা আসলে এ থেকে চিকিৎসকরাই বেশি আনন্দিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার শিশুকে নিয়ে আমাদের এখানে এসেছেন এবং আমাদের দর্শকদের ব্যাপারে লিখবেন। আমাদের দেশে এই ধরনের মেধা সম্পন্ন স্যাররা আছে, ইনশাআল্লাহ আপনারা কেউ বাইরে যাবেন না, আমাদের দেশেই হচ্ছে এবং অনেক শিশুরা এরকম সুস্থ হচ্ছে। আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে, আমরা একটু বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আজ আমরা কথা বলছিলাম চোয়াল প্রতিস্থাপন নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার নীতিশ কৃষ্ণ দাস এবং একই সাথে দর্শক আমাদের সাথে অনলাইনে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান। আমরা চোয়াল প্রতিস্থাপন নিয়ে যে রোগের চিকিৎসার কথা শুনলাম এবং আমরা সশরীরে আমরা রোগীকে দেখলামও, তো এই রোগীটা আসলে আপনার কাছে প্রথম যখন আসলো তখন কি সমস্যার কথা বলেছিলেন? প্রথমত পুরো চোয়ালটাই মানে দেখলেই যে কেউ বলতে পারবে যে এই তার যে নিচের চোয়ালটা এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক চোয়াল। তো সঙ্গত কারণে আমরা মেডিকেল বোর্ড বসালাম, আমরা জানতে চাইলাম, বুঝতে চাইলাম যে আসলে রোগটা কি। তো আমরা সেটাকে ডায়াগনোসিস করে তারপর আমরা প্ল্যান করলাম যে তার অপারেশনের জন্য আসলে। কিন্তু বিশেষ করে প্রায় টোটাল চোয়াল ফেলে দেওয়া, তারপর অটিস্টিক স্পেশাল চাইল্ড, স্বাভাবিকভাবেই এটা তো খুব সহজ কাজ না। কিন্তু যখন অনেকেই প্রত্যাখ্যান করছিল তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করেছিল, যে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই স্পেশাল চাইল্ডের ব্যাপারে খুবই কনসার্ন, সেখানে এইটার অপারেশন করতেই হবে এবং এই রোগীটাকে করতেই হবে। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ এবং সত্যিকার অর্থে
এটা একটা লম্বা সময়ের প্ল্যান যে এই রোগীর কি কি প্রবলেম হতে পারে, সেটা কিভাবে মিনিমাইজ করা যায়, সেটা একদম। ও সমস্যাটা তো আরো ছোটবেলায় ধরা পড়েছিল, যেমন বললো যে 6 বছর বয়স থেকে তার এই সমস্যাটা বুঝতে পেরেছিল। তখন কি অপারেশন করলে কোনো অসুবিধা হতো? তখন এটা তার আসলে অটিজম খুব বাধা না আসলে। যদি আরো আগে অপারেশন করা যেতে পারতো তাহলে কিন্তু তাকে এই যে প্রায় চোয়াল যে ফেলে দেওয়া হয়েছে সেটা কিন্তু করা হতো না, তখন অল্প চোয়ালটা ফেললেই হতো। কিন্তু আমরা খুবই অকারণেই এই যে একটা বিশেষ হয়ে গেছে। আমরা যদিও প্রথম ছবিটা এখন দেখবো আমরা আমাদের স্ক্রিনে, তারপরে একটু স্যার জানতে চাই যে এই যে এতটা সময় একটা ভোগান্তি একজন রোগীর জন্য, যে আসলে করব কি করব না ডিসিশন নেয়ার একটা ঘাটতি, এবং হচ্ছে আমাদের চিকিৎসকদের মধ্যেও এটা বলবো যে একটু স্বল্পতা রয়ে গেছে, যে আসলে আমরা চিকিৎসা দিতেও ভয় পাই। এটা আসলে মূল কারণটা কি হতে পারে? আপনি জানেন যে বাংলাদেশে সবসময় রোগীদের কিন্তু ডক্টরদের ব্যাপারে একটা অনাস্থার ব্যাপার থাকে, এবং বিভিন্ন কারণে দেখা যায় যে রোগীরা কোনো কারণে যদি মানে রোগীদের প্রবলেম হয়, তার যারা অ্যাটেন্ডেন্স থাকে তারা আসলে অনেকটা মারমুখী হয়, অনেকটা বাজ বিচার না করেই মনে করে যে ভুল ট্রিটমেন্টে তার করা হয়েছে। সঙ্গতের কারণে এক ধরনের সেফটি বিষয় থাকে। তো যেমন এই যে এই ছেলেটা আপনি দেখছি, হ্যাঁ, যে নর্মালি যেটুকু দেখা যাচ্ছে আসলে কিন্তু তার কিন্তু এতটা না, আসলে তার এতটুকু না, তার কিন্তু প্রায় টোটাল চোয়ালে কিন্তু এই টিউমারটা ইনভলভ মনে হচ্ছে যেন শুধু সামনেরটুকুই, কিন্তু আসলে ইনভলভমেন্টটা ছিল পুরো চোয়াল জুড়ে, পুরো চোয়াল জুড়েই কিন্তু ইনভলভমেন্ট ছিল। তো সে কারণে এটা খুবই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যেটা বললাম অটিস্টিক হওয়ার কারণে চ্যালেঞ্জটা আরো বেড়ে গিয়েছে। এই রোগীটা যদি আমরা একটা 3D সিটি স্ক্যান দেখি আমরা, তাহলে আপনি দেখতে পারবেন যে ওখানে কতটুকু চোয়ালটা ইনভলভ আছে। এবং এটা আসলে তো এই যে এই রোগীটা দেখেন আপনি, এটা দেখেও মনে হচ্ছে তার মধ্যে বাঁ দিকে অনেকখানি চোয়ালটা রাখা যেতে পারতো, কিন্তু যখন অপারেশন করতে যাওয়া হলো দেখা গেল যে তার বাঁ দিকের একদম উপরের যে যতটুকু কন্ডাইল পার্ট জাস্ট 5% বা 10% হবে, এইটুকু ছাড়া আর বাকি কোনো কিছু রাখা যায়নি। তাহলে টিউমারটা আবার হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। হ্যাঁ, এবং একটু বলে রাখা দরকার, আমি সবসময় বলি এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কাজ না, এটা একটা টোটাল টিম ওয়ার্কের কাজ। 11 ঘন্টা একটা অপারেশন। তো এটা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা সবাই এর সাথে ইনভলভ ছিল আসলে, না হলে কিন্তু এই অপারেশনটা করা যেত না আসলে। একদম। আমরা যদি আরেকটু ছবি দেখি, এই যে এটা হচ্ছে অপারেশনের পরের ছবিটা। হ্যাঁ, এখানে আমরা পা থেকে যে চোয়ালটা বানানো হলো, পা থেকে হাড় নিয়ে সে হাড়টা কিন্তু বিভিন্ন খণ্ডে ভাগ করা হয়েছে, হয়ে তারপর একটা প্লেট দিয়ে সেটাকে কানেক্ট করা হয়েছে। এদিকে বাঁ দিকের একদম উপরে কর্নারটুকু ছাড়া আর বাকি সবই হচ্ছে আমরা পা থেকে জোড়া লাগানো। এবং আমরা ছোট ছোট হোল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো নিশ্চয়ই আর্টিফিশিয়াল কিছু একটা অ্যাটাচ করা আছে। এটা হচ্ছে রিকনস্ট্রাকশন প্লেটের হোলগুলো আছে। আর এখানে যে আপনি পিনের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যখন সার্জারি করি তখন আমাদের কিছু ক্লিপ থাকে যেটা দিয়ে আমাদের বিভিন্ন ভেসেলগুলোকে লাইগেশন করতে হয়, সেটা সেই ক্লিপগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এটা চোয়ালের অংশ না। কিন্তু মোটামুটি চোয়ালের যে শেপটা হয় একটু বাঁকা হয়ে থাকে ইউ শেপের, আপনারা সেরকমই একটা স্ট্রাকচার কিন্তু দিতে পেরেছেন কিন্তু দেখা যাচ্ছে। এবং মুখের যে অবয়বটা আমরা কিন্তু দেখলাম রোগীকে, এবং এখানে পরবর্তী ছবিটাও আছে যেখানে কিন্তু আসলে মুখের অবয়বটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে পরিবর্তন কিন্তু কিছু হয়নি, কিন্তু মুখের অবয়বটা আগের মতনই আছে। এটা কি পুরোটা কি এরকম আর্কিটেকচারটা, মানে আপনি বলেছেন যদিও টিম ওয়ার্ক করা হয়েছে, এখানে ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট ছাড়া আর কোন কোন ডিপার্টমেন্ট ছিল? এটা আমি আগেও বলেছি, বিশেষ করে আমি অ্যানেস্থেসিয়া টিমকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের আইসিইউ টিমকে, যে মানে আইসিইউ টিমের সাপোর্ট ছাড়া এই রোগীকে এই পর্যন্ত আনা যেত না। এর বাইরে আমাদের ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট, আমি যে নাম বলতে চাই, আমাদের ডক্টর রেহান আপা, ডক্টর মাহমুদা আপা, ডক্টর লিপি থেকে শুরু করে ডক্টর রুবেল, ডক্টর সায়েম থেকে শুরু করে ডক্টর মুমুর, তারপরে হচ্ছে অনেকেই ছিল, এর সাথে ডক্টর শাহিন ছিল বার্ন প্লাস্টিকের। আমরা এটা পরবর্তী ছবিটা দেখছি। জি, এটা হচ্ছে অপারেশনের পরে তার সামনের দিকে একটু উঁচু হয়ে আছে, এটা তার নিউরোফাইব্রোমার কারণে। এই অপারেশনটা আমরা এখন করব না। তারপরে কিন্তু চোয়ালের যে স্বাভাবিকতাটা, যেটা আমরা সবসময় দেখি যে মুখের ক্যান্সার বা টিউমারের ক্ষেত্রে একটা পাশ বা অন্য পাশ ফেলে দিতে হয়, অনেকটা অংশ চামড়াও কেটে ফেলতে হয়, মুখের অবয়বটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একদমই হয়নি। সেক্ষেত্রেও তার মুখের অবয়বটা কিন্তু একদমই ভালো ছিল, ভালো এসেছে এখন। একটু বলে আমি যে এটা আসলে যদি খুব উন্নত দেশে করে তাহলে এটা তারা যেটা করে প্রযুক্তি ব্যবহার করে, ক্যাট ক্যাম বলা হয়, করে আগে থেকেই চোয়াল একটা
তৈরি করে নিয়ে তারপর এইটা করা হয়। এবং সেক্ষেত্রে তারা যে রিকন প্লেট ইউজ করে সেটা স্পেশাল রিকন প্লেট, কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব না, ক্যাটকেমের ওরকম করা যাবে না। আর একই সঙ্গে ওই ধরনের রিকন প্লেটের অনেক বেশি দাম। সো ক্যাটকেম থাকলে যেমন আমরা যে কষ্ট করে এই হাড়গুলো কেটে আমরা এটাকে তৈরি করেছি, তখন কিন্তু এটা করতে হয় না। আর এটা তো আমাদের পুরো ম্যানুয়ালি করতে হয়েছে। এবং আমরা আশা রাখি পরবর্তীতে এই আমরা চেষ্টা করলে তো ভবিষ্যতে আমাদেরকে যদি আমাদের পরিচালক মহোদয়রা যদি সাহায্য করেন, তাহলে তো ভবিষ্যতে এই ধরনের রিকনস্ট্রাকশন গুলো আরো উন্নতভাবে করা সম্ভব এবং আরো সহজে করা যাবে। আসলে আরো সহজে করা যাবে। এই যে এই শিশুটার যে 6 বছর বয়স থেকে জলের মধ্যে এরকম একটা সমস্যা তৈরি হলো, আসলে এটা কি সমস্যার কারণে হয় মূলত? এখানে এর যেটা হয়েছে বিনাইন টিউমার, এটাকে বলে অসিফাইং ফাইব্রোমা। আচ্ছা, শুরুতে যদিও ডায়াগনোসিস ছিল অ্যামেলোব্লাস্টোমা, পরে আমরা দেখলাম এটা হচ্ছে অসিফাইং ফাইব্রোমা। সো এটা একটা বিনাইন টিউমার, যেটার কারণে তার হাড়টা গ্রোথ হয়েছে। তো এর বাইরে ক্যান্সার থেকেও হতে পারে। তারপর বিশেষ করে আমাদের যদি মুখের ক্যান্সার, স্কোমাস সেল কার্সিনোমার কারণে চোয়াল ক্ষতিগ্রস্ত হয়। তারপর অস্টিওসার্কোমা, অনেক সময় রেডিওথেরাপি দেওয়ার কারণে হাড়টা নষ্ট হয়ে যায়, যেটাকে বলা ওভারএন বা অস্টিওনেক্রোসিস। সেটার কারণে কিন্তু আমরা তখন আমাদেরকে আমাদের যে রোগী ছিলেন উনি কিন্তু একজন অটিজম, একজন স্পেশাল চাইল্ড। কিন্তু তো স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে কি এই প্রবণতাটা বেশি থাকে নাকি স্বাভাবিক শিশুদের মধ্যেও হতে পারে? না, এটা স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে এটা কিন্তু একটা অটিস্টিক বেবির প্রায় চোয়াল প্রতিস্থাপন, এটা কিন্তু সারা বিশ্বে নাই আসলে। কারণ অটিস্টিক বেবির এরকম এটা অটিজম বলে যে এরকম হয়েছে তা না আসলে। এটা কোনো সিনড্রোমের পেশেন্ট না, এটা একটা আইসোলেটেড এটা ডিজঅর্ডার। আমরা তো কোনো একটা অসুখ হলে সবসময় কারণ খুঁজি। যেমন মুখের ক্যান্সার হলে একটা ধারণা থাকে যে ওই মানুষ হয়তো বা পান সুপারি খেয়েছেন অনেক বছরে, ওরাল হাইজিন ভালো ছিল না, সেসব ক্ষেত্রে হচ্ছে। কিন্তু একজন শিশু 6 বছর বয়স থেকে এরকম একটা টিউমারের মতন একটা সমস্যা তৈরি হচ্ছে, তার পিছনে আসলে তেমন কোনো কারণ আর কি পাওয়া কি সম্ভব? না, এটা হয়তো তাকে দেখতে হবে যে অন্য কোনো কারণে হয়েছে কিনা। কিন্তু আপাতত মনে হচ্ছে এটা কোনো সিমটমিক পার্ট না, যে মানে আইসোলেটেড একটা ডিজিজ হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি একটু ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান আপনার কাছে আসি। যে আমরা তো আসলে হাসপাতালের দিক থেকে আমাদেরকে অনেক ধরনের ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে, যেমন চোখের, কানের বা কিডনি, আর নানা রকম ইনস্টিটিউশন আছে। কিন্তু স্পেশাল চাইল্ডদের জন্য কি আলাদা কি ইনস্টিটিউশন কি করা যায় কিনা ভবিষ্যতে, বা এর কোনো পদক্ষেপ কি আছে আপনাদের কাছে? অথবা একই স্যারের কাছে একটা অনুরোধ করতে চাই যে এটা কি শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালে কি কোনো অটিস্টিক বা স্পেশাল চাইল্ডের জন্য আলাদা কোনো সেন্টার করা যায় কিনা? কারণ স্যার জানে যে কি ধরনের বাধার সম্মুখীন হয়। আচ্ছা, আমরা জানবো স্যারের কাছে। স্যারের সাউন্ডটা আসছে। এখন ব্যাপারটা হলো যে এই যে ইনস্টিটিউশনগুলো বা হচ্ছে যদি কোনো সেন্টার করা হয়, তার জন্য কি চিকিৎসক কি আলাদা হবে কিনা? প্রথমত চিকিৎসক আলাদা হবে না, কিন্তু আলাদা একটা সেন্টার থাকলে রোগীদের ভোগান্তি কমে যায়। যেমন এই রোগীটির বাবা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছে সার্জারি করার জন্য। আর আপনি জানেন যে এমনকি যদি নর্মাল একটা দাঁতের ট্রিটমেন্ট করা হয়, সেটা কিন্তু নর্মাল ডেন্টাল চেম্বার সে কিন্তু করা সম্ভব হয় না, কারণ ডক্টররা তাদের সেই ফ্যাসিলিটি থাকে না। কিন্তু সেটা কিন্তু আমরা সহজেই আমাদের সরওয়ার্দী হসপিটালে যে ধরনের ম্যানেজমেন্ট রয়েছে তাতে কিন্তু আমরা সহজেই সেই রোগীদের ট্রিটমেন্ট আমরা দিতে পারি। সেই জন্য আলাদাভাবে ইনস্টিটিউট না করে যদি স্যারের নেতৃত্বে যদি আমাদের হসপিটালে যদি কোনো স্পেশাল চাইল্ডের জন্য আলাদাভাবে কোনো সেন্টার করা যায় কিনা। আমি ডক্টর শফিউর রহমান স্যার, আপনি যদি একটু বলেন। নীতিশ স্যার নিজেই প্রশ্ন করেছেন, আমি জানতে চেয়েছি যে আমাদের বাংলাদেশের মধ্যে কোনো ইনস্টিটিউশন তৈরি করা যায় কিনা, সেটা ঢাকাতেও হলে তো খুবই ভালো। আর স্যার নিজেই বলছেন যে শহীদ সোহরাওয়ার্দীতে কোনো সেন্টার করা যায় কিনা যে স্পেশাল চাইল্ডদের জন্য, এটা কি আসলে সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। নেক্সাস টেলিভিশনের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অটিস্টিক বেবিদের, স্পেশাল চাইল্ডের জন্য বিশেষ যত্নবান, এবং ওনার কন্যা ডক্টর সাইমা ওয়াজেদ পুতুল, উনি WHO এর আঞ্চলিক প্রধান হিসেবেও এবং সারা বিশ্বে উনি অটিস্টিক বেবিদের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের পরিকল্পনায় আছে, আমি যতটুকু জানি, মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স অধিদপ্তর কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান হবে, যার মধ্যে অটিস্টিকের একটা প্রতিষ্ঠানও পরিকল্পনার মধ্যে আছে। আপনারা অদূর ভবিষ্যতেই জাতির সামনে এটা প্রকাশ পাবে। অটিস্টিক বেবিদের জন্য একটা বিশেষ প্রতিষ্ঠান করার পরিকল্পনা আমি যতটুকু জানি
বঙ্গবন্ধু স্বাস্থ্য কমপ্লেক্স মহাখালীতে এটা করার সুযোগ আছে। আর আমার শহীদ সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যেহেতু এরকম একটা বিরল অপারেশন হয়েছে, আমার খুব ভালো লেগেছে ডক্টর নীতিশের নেতৃত্বে এবং অন্যান্য অ্যানেস্থেশিয়া ডক্টরদের সহযোগিতায় যেটা হয়েছে। আমি এই বিশেষ বেবিদের জন্য, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রোগ ব্যাধি বা অন্যান্য অপারেশনের জন্য আমার পক্ষ থেকে, পরিচালকের পক্ষ থেকে যথাসম্ভব ফ্যাসিলিটেট করার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব, যেন এই যতদিন না জাতির সামনে নতুন একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, তার আগে আমরা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালকেই সামনে এগিয়ে নিতে চাই, যাতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে কোনো ধরনের অপারেশন আমরা সুনিপুণভাবে করতে পারি। একদম, সেটা দেশে সম্ভব এবং সরকারি হাসপাতালেই সম্ভব। এবং আমরা শহীদ সোহরাওয়ার্দীতে আমরা ভবিষ্যতে এরকম একটা সেন্টার দেখব আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ ডক্টর শারমিন জাহান, থ্যাংক ইউ ডক্টর নীতিশ। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। জি দর্শক, সাথেই থাকুন, আমাদের সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম চোয়াল প্রতিস্থাপন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার নীতিশ কৃষ্ণ দাস। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু একজন রোগীর সাথে কথা বলেছি এবং তার চিকিৎসা যে করা হয়েছে সেগুলো দেখেছি এবং তার আগের পরিস্থিতিগুলো দেখেছি। এখন একটা স্পেশাল চাইল্ড বা একজন সাধারণ মানুষের মধ্যে কি মানে কোনো আলাদা করে কিছু কি করা হয়, বা ট্রিটমেন্টের সময় বা অপারেশনের সময় কিছু ভিন্নতা রেখে কি চিকিৎসা করা হয়? না, এমনি আলাদা কোনো বিষয় নেই, কিন্তু যখন একটা স্পেশাল চাইল্ড হয়, হাইপার অ্যাক্টিভ পেশেন্ট হয়, তখন তাকে, যেমন ধরেন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা 10 দিনের মতো আইসিইউতে রেখেছি, যাতে তাকে ঘুম পাড়িয়ে রাখা যায় মোটামুটি সেটেল হওয়ার আগ পর্যন্ত। কিন্তু একজন নর্মাল পেশেন্টের জন্য অপারেশন করি তখন সেটা দরকার হয় না আসলে। আচ্ছা, এমনি সাধারণভাবে আর কি কি সমস্যা হতে পারে যে কারণে চোয়াল কেটে ফেলতে হতে পারে? একটু আগে আমরা যেটা বলেছি যে আমাদের অনেক সময় ক্যান্সার পেশেন্টদের থেরাপি দেওয়ার কারণে তার চোয়ালে একটা অংশ নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের চোয়াল প্রতিস্থাপন দরকার হয়। আবার অনেক সময় চোয়ালটার ভারসাম্যই ঠিক থাকে না, দেখা যায় কারো ঠিক অসামঞ্জস্য বা ইমব্যালেন্সড একটা চোয়াল থাকে, তখন আমাদেরকে এই ব্যালেন্সটা করার জন্য এটা করতে হয়। আমরা একটা এক্সরে দেখতে পাচ্ছি, এটা হয়তো বা অপারেশনের পরের এক্সরে, যদি আগের এক্সরেটা বোঝানো যায়, বা স্যার যদি এক্সরে থেকে যদি একটু বলেন আমাদের। না, এটা অপারেশনের পরে এক্সরে, এবং দেখা যাচ্ছে যে এই পেশেন্টের তার সামনের চোয়ালের সামনের দিকে একটা টিউমার ছিল, এবং সেই টিউমার কারণে তার এই চোয়ালটা ভেঙে গিয়েছিল, এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যেটাকে বলা হয়। তো তখন আমরা যেটা করেছি সেটা হলো আমরা ওই অংশটুকু ফেলে দিয়ে তখন সামনের অংশটুকু আমরা এটা তৈরি করে দিয়েছি। এবং বিশেষ করে এই কেসটা কিন্তু আমরা প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ এবং আমরা ম্যাক্সিলোফেশিয়াল দুটো টিম মিলে করেছি। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই ডক্টর অভিজিৎ এবং তার টিমকে। আমরা একসাথে এই কাজটা করার কারণে কিন্তু যদি রোগীটা অপারেশনের পরে দেখা যায় যে একদম খুবই একটা স্মাইলিং ফেস তার, এবং স্বাভাবিক যে পজিশনে সেভাবে কিন্তু চলে আসে। আমরা যদি অন্য ছবিগুলো একটু দেখি, আরো কয়েকটি ছবি আছে আমাদের রোগীদের, যে তারা আসলে কিরকম থাকে। এই একটু আগে যেটা বললাম, তার সামনের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে তার টিউমারটা রয়েছে, এবং সেই টিউমারের কারণে তার চোয়ালটা ভেঙে গিয়েছিল আসলে। হ্যাঁ, তো এবং আমরা এই অংশটুকু ফেলে দিয়ে তখন আমার পা থেকে হাড় নিয়ে এটা তৈরি করে দেওয়া হয়েছে আসলে। আরো একটা রোগীর ছবি আছে আমরা যেটা দেখতে চাই, যে এটাও একটা অপারেশনের পরে রোগী। হ্যাঁ, এটাও ডক্টর অভিজিৎ এবং আমরা একসাথে করেছি। মনে হচ্ছে যে কোনো অংশই নেই। জি, বাঁদিকের একটা অংশ নেই আসলে একজন ভদ্র মহিলার, এবং সে খুবই শঙ্কায় ছিল যে অপারেশনের পরে তাকে দেখতে কেমন লাগবে, কোনো স্কার হয় কিনা, অথবা ঠিক মতো সে কামড় দিতে পারবে কিনা। কিন্তু অপারেশনের পরে সেগুলো কোনো ধরনের প্রবলেম হয়নি। এটা হচ্ছে অপারেশনের আগেই দেখা যাচ্ছে যে বাঁদিকে তার টিউমার রয়েছে, এর ফলে তার চোয়ালে একটা অংশ ফেলে দিয়ে হয়েছে। যেহেতু ফিমেল পেশেন্ট, তার খুব কনসার্ন ছিল যে তার মুখে কোনো দাগ পড়ে যায় কিনা, এবং সেটা কিন্তু অপারেশনের পরের ছবি দেখলে বোঝা যাবে যে তার কিন্তু ওরকম দাগ বোঝায় না, দাগ পড়েনি আসলে।
এই ধরনের ক্ষেত্রে দেখা যায়, যেটা আপনি কথা বলা মাঝখানে একবার বলেছেন, যে আসলে চোয়ালের কিন্তু একটা কাজ থাকে যে আমাদের যে মাংসপেশিটা আছে সেটা কিন্তু আটকে রাখে। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা কথা বলছি, চোয়ালটাকে ঘোরাচ্ছি এবং খাওয়া দাওয়া যে করছি তার একটা বড় ব্যালেন্স তৈরি করে। তো অপারেশন করার পরে বা হচ্ছে যে প্রতিস্থাপন করার পরে এই যে মাংসপেশিগুলো, এগুলো কি আবার নতুন করে তৈরি করে দেওয়া যায় বা অ্যাটাচ করে দেওয়া যায়? এটা যদি বিনাইন টিউমার হয় তাহলে আমরা যেটা করি, আমরা যখনই এই চোয়ালটাকে আমরা ফেলে দিই তখন তার দুই পাশে যে মাংসপেশিগুলো আছে বা আশেপাশে যেগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখি। এরপর যখন আমরা হাড়টা দিয়ে দিই তখন ওই মাংসপেশিগুলো ওই হাড়ের সাথে আমরা অ্যাটাচ করে দিই। এর ফলে তার মুভমেন্টে কোনো প্রবলেম হয় না। আর এই চোয়ালের ক্ষেত্রে আরেকটা যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে দাঁত তো আমাদের শুধু কথা বলা না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো একটা বড় কাজ করে, যে চিবানোর ক্ষেত্রে। যেমন চোয়ালের যে হাড়গুলো ফেলে নতুন হাড় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি দাঁতের কি ব্যাপার হতে পারে বা এটা রিপ্লেসমেন্ট করা যায় কিনা? অবশ্যই করা যায়। যেমন একটু আগে যে রোগীটা দেখালাম যে তার সামনে চোয়াল ফেলে দেওয়া হয়েছে, আমাদের প্ল্যান কিন্তু নেক্সট হচ্ছে তার এখানে ইমপ্লান্ট করে দেওয়া আসলে। আচ্ছা। এবং সেই কারণে তার হাড়টা একটু নিচে না বসে উপরে বসানো হয়েছে যাতে ইমপ্লান্ট করে তার দাঁতগুলো বসানো যেতে পারে, নতুন করে বসানো যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে পুরো চোয়ালটাই রিপ্লেসমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে দাঁত সহ আবার নতুন করে আবার এটা হচ্ছে যেগুলো এই যে পরবর্তী দুটো করে দেখানো হলো, এগুলো হলো পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি করে, মানে চোয়ালে একটা অংশ ফেলে দিয়ে। এই যে এত জটিল ধরনের অপারেশনগুলো হচ্ছে, এটা তো আপনি নিজে করছেন, তাছাড়া একজন রোগী সহজভাবে কোথায় গেলে আসলে এই চিকিৎসাগুলো করা সম্ভব? প্রথমত আমি নিজে একা করছি না, সবাই মিলে করছি। কখনো কখনো অন্যান্য সার্জনরাও থাকছেন। তো এইটা হচ্ছে আমাদের সরওয়ার্দী হসপিটালে আমি সবসময় আমার গভর্নমেন্ট হসপিটালকে প্রমোট করি, বিকজ আজকে আমি এই পর্যন্ত এসেছি গভর্নমেন্ট হসপিটালের কারণে। সো আপনারা যাদের এই ধরনের সমস্যা থাকে আপনারা গভর্নমেন্ট হসপিটাল আসবেন, হয়তো একটু সময় লাগতে পারে সিরিয়াল পেতে, কিন্তু আমরা চেষ্টা করব, তো অনেক বেশি থাকে গভর্নমেন্ট হসপিটালগুলোতে, আমরা চেষ্টা করব যে যাতে আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারি, কারণ আপনাদের হাসি হচ্ছে আমাদের ইন্সপিরেশন। একদম। গভর্নমেন্ট হাসপাতালে হলে, সরকারি হাসপাতালে হলেও দেখা যায় অনেক সময় যে খরচের একটা ব্যাপার থাকতে পারে, সেই ক্ষেত্রটা আসলে কতটুকু বেশি বা কম হতে পারে? আসলে গভর্নমেন্ট হসপিটালে এই ধরনের অপারেশন করতে কিছু স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, সেগুলো গভর্নমেন্ট হয়তো দেয় না, কিন্তু বাকি সব কিছু গভর্নমেন্ট দিয়ে থাকে। তো ওইগুলো কেনার জন্য যেটুকু খরচ সেটুকুই লাগে, এর বাইরে আর কোনো খরচ লাগে না, সেটা খুবই সামান্য খরচ লাগে আসলে। অনেক ধন্যবাদ, আপনি আপনার এত মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, কারণ আপনি সারাদিনই এরকম জটিলতম অপারেশনগুলো করে থাকেন এবং তাতে আমাদের রোগীরা অনেক বেশি উপকৃত হন। এই জটিলতম অপারেশন বা যে কোনো অপারেশনগুলো করতে দেখা যায় অনেক সার্জনরাই কিন্তু একটু ঘাবড়ে যান বা একটু ভয় পান। আবার দেখা যায় সার্জারি যে ব্যাপারটা, এটা যারা অনেক বেশি সাহসী হয় তারাই কিন্তু সার্জন হওয়ার জন্য পরবর্তীতে পরিকল্পনা করে। তা আপনার এই মানে এত বলিষ্ঠ সার্জন হয়ে ওঠার পিছনে আসলে ইন্সপিরেশনটা কি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে বলে রাখি, প্রথম যে স্পেশাল চাইল্ডের কথা বলা হলো, ওই ধরনের রোগীদের অপারেশনের জন্য শুধু কিন্তু দক্ষতা দিয়ে হবে না, শুধু নলেজ দিয়ে হবে না, সেই যদি অপারেশন করার জন্য আপনার রোগীদের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং আপনার তাকে অপারেশনের পরেও আপনার লম্বা সময় ধরে কেয়ার নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। তো আমরা অনেক সময় অপারেশন করে রোগী ফেলে রাখি, সেটা সেই মানসিকতা থাকলে কখনো যেতে অপারেশন করা যাবে না। আর অপারেশন শেষ হওয়ার পর যখন রোগীরা হাসে, যখন স্মাইলিং ফেস হয়, আসলে সেটা আমার জন্য বড় মোটিভেশন। আর আমি মনে করি যে পৃথিবীতে যদি আমি অন্যের জন্য ইউজফুল হতে পারি তাহলে আমার জন্ম সার্থক। তো সেই যখন একটা রোগী আমাদের কাছে আসে, যখন তাদের কাছে আমি ইউজফুল হই, প্রয়োজনীয় হই, তখন এটা আমি অন্যভাবে ফিল করি আসলে। তাকে আমি আমার ফ্যামিলির একটা অংশই মনে করি, যে কারণে অনেক রোগীকে আমি নিজ থেকে ফোন করে জানি যে রোগীটা আসলে কেমন আছে। সো এটা হচ্ছে আমার জন্য মোটিভেশন। মানে শুধু যে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন তা না, তাকে এর পরবর্তীতে কেয়ার নিয়ে একটা বড় প্রয়োজনীয়তা হয়ে পড়ে। ডেফিনেটলি আমি নিজ থেকে অনেক রোগী ফোন করি এবং এক রোগী এরকম বলেছে, স্যার আপনার কাছে কতবার ফলো আপে আসতে হবে। তখন আমি বলতে চেয়েছিলাম যে আপনি যতদিন বেঁচে থাকবেন, পরে আমি কথাটাকে চেঞ্জ করে বলেছি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আপনাকে আসতে হবে। জাস্ট একটু ঘুরিয়ে বলা, এটা আসলে রোগীরা অনেক বেশি সাহস পান। এই যে চিকিৎসা করা বা এইগুলোর মধ্যে যে সবসময় থাকছেন, এর মধ্যে কখনো মনে হয় না যে আসলে কিভাবে পরবর্তীতে এটাকে আরও বেশি উন্নত করা যায়, বা এই যে এখন শরীরে একটা অংশ কেটে তৈরি করে দিচ্ছেন, বা এখানে যদি রিকনস্ট্রাকশন হিসেবে যদি অন্য কোনো ব্যবস্থা করা যায়, সেটা আসলে আমাদের দেশে কিভাবে প্রতিষ্ঠান করা? এটার জন্য রিসার্চ দরকার আসলে। আমার ধারণা আপনার 10 ইয়ার্স এই ধরনের রিকনস্ট্রাকশন করতে হবে না, তখন দেখা যাবে
যে তার শরীরে অন্য একটা হাড়ে একটা জাস্ট কিছু কোষ নিয়ে তারপর ওখানে প্রতিস্থাপন করলে সেটা আস্তে আস্তে বেড়ে আগের মতো টিউমার হয়ে যাবে। সো এইগুলো আস্তে আস্তে চলে আসবে আসলে। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি এত বড় একটা চ্যালেঞ্জ থেকে সফলতা কামনা করেছেন এবং সফল হয়েছেন, এজন্য আপনার জন্য থাকলো প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। এবং আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন এবং আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে এরকম একটা বিষয় মানে বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং বিশেষ করে আমরা আরও উপকৃত হয়েছে আমাদের রোগীর সাথে থাকার জন্য, কারণ এত আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় রোগী ছাড়া আসলে কিন্তু বোঝা যায় না। অসংখ্য ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে যারা মনে করছেন যে যে কোনো চিকিৎসার জন্য হুট করে দেশের বাইরে চলে যাব, তাদের জন্য বলছি একটু সময় নিয়ে দেশে রিসার্চ করে দেখুন যে ভালো ভালো চিকিৎসক এবং ভালো ভালো চিকিৎসা কেন্দ্র কিন্তু আমাদের দেশেই রয়েছে এবং আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যেই রয়েছে। তাই নিজে সুস্থ থেকে একটু দেখাশোনা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। বিদায়, শুভরাত্রি সবাই।